ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল, পুনর্বিবেচনার জন্য 1 মাসের মধ্যে তদন্ত কমিটির নির্দেশ। কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, বললেন ক্ষমতা নয়, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ভোট চায় দলটি। শেখ হাসিনা কেন পালালেন, দলটির কর্মীদের সেই প্রশ্ন তোলা উচিত, বললেন আসিফ নজরুল। কাল উপদেষ্টা পরিষদে উঠবে ট্রাইব্যুনালের সংশোধনী আইন। ইজতেমায় মাওলানা সাদকে আসতে দিতে ডক্টর ইউনুস বরাবর স্মারকলিপি, শিগগিরই বৈঠক করে সিদ্ধান্তের আশ্বাস প্রেস সচিবের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট। সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সাথে এই চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি ফারাম মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কেন কোনো স্বার্থ রক্ষা হয়নি, বরং আদানির স্বার্থ দেখা দিয়েছে। চুক্তিটি প্রতারণামূলক বলেও যুক্তি দেন তিনি। শুনানিতে আদালত বলেন, দেশের স্বার্থেই আদানি চুক্তির পর্যালোচনা প্রয়োজন। যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই চুক্তির আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ রক্ষায় নির্বাচিত সরকার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের দোসররা এখনও নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। অপর অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর মঈন খান সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। তাই সংস্কারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান। একই সাথে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তাই সংস্কার কাজ দ্রুত শেষ করা দেশের জন্য মঙ্গলজনক। আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারের কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করা অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপিও সংস্কারের পক্ষে, তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব, এটা কখনো
এই যুক্তি কখনো টিকতে পারে না। মঈন খান বলেন, যে সংস্কার দেশের মানুষের স্বার্থে আসবে সেই সংস্কারকে বিএনপি সমর্থন করে। এক্ষেত্রে বিএনপির দেয়া ৩১ দফা সরকারের কাজে সহায়ক হবে বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয় মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ছিল। সম্মেলনে উপদেষ্টা বলেন, দেশে এমন একটি নির্বাচন হবে যাতে মানুষ ভোট দিতে পারবে, অতীতের মতো ভুয়া ভোট হবে না। এছাড়া অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইসিটি আইনের খসড়া প্রস্তাব তোলা হবে। শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তোলা হয় প্রশ্ন। আসিফ নজরুল বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও সাবেক প্রধানমন্ত্রী যেন অন্য দেশে চলে না যায় সেজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মসে থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে সকালে কাকরান মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যান সাদপন্থীরা। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তার প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি দেন। প্রেস সচিব শিগগিরই দাবি দাওয়া নিয়ে বৈঠকের আশ্বাস দেন। সকালে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেন মাওলানা সাদের অনুসারীরা। তবে রমনার মোড়েই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মুসল্লিদের অভিযোগ, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেয়া হবে না বলেও হুমকি দেন তার অনুসারীরা। ওনাদের মেহমান আসতে আমরা বাধা দেই না, আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আজকে পুরো দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈয়ার, কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। এ সময় মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপি গ্রহণ করেন তিনি। সেই সাথে প্রধান উপদেষ্টার সাথে শিগগিরই বৈঠকের আশ্বাসও দেন তিনি। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা আমাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করে থাকি। পরে আলেম ওলামারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। অন্তর্বর্তী সরকার আগের মতো বৈষম্যমূলক আচরণ করবে না বলেও আশা করেন তারা। আলহামদুলিল্লাহ, ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এই দিনই দিন না, সামনে ভালো দিন আসবে, সব দিন তো একরকম যায় না। এজলাসে দাঁড়িয়ে এমন উক্তি করেছেন সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। আদালতে কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় এই কথা ঘিরে আইনজীবীরা ক্ষোভ জানান। পরে রাজধানীর নিউ মার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কামরুল ইসলাম দীর্ঘদিন এই আদালত চত্বরে আইন পেশায় কাজ করেছেন। 2008 সালে ক্ষমতায় এসে তাকে আইন প্রতিমন্ত্রী করে আওয়ামী লীগ সরকার। দীর্ঘদিন ধরে আদালতের কলকাঠি যিনি নেড়েছেন, তিনি এখন আসামির কাঠগড়ায়। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় কামরুল ইসলামকে। রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, অ্যাডভোকেট কামরুল ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, দুর্নীতিসহ বিরোধী দল মত দমনে আগ্রাসী ভূমিকা রেখেছেন। আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন, দলীয়করণ করেছেন,
নগ্ন হস্তক্ষেপ করেছেন, এমন মানে বিচারাঙ্গনকে তার স্বাধীনমতো চলতে দেয় নাই, এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। আসামিপক্ষ রিমান্ড আবেদনের বিরোধিতা করে। এ সময় আদালত কামরুল ইসলামকে কিছু বলার অনুমতি দিলে তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে গণহত্যার পরিকল্পনাকারী বলেন। উত্তরে কামরুল আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সামনে তাদেরও ভালো দিন আসবে। এটা শুনে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ ও এজলাসে থাকা বিএনপিপন্থী আইনজীবীরা। কিছুক্ষণ হট্টগোলের পর আদালত কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 25টির বেশি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন করে জনগণ, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। চট্টগ্রামে বন্দরে পাকিস্তানি জাহাজ আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশের পোর্ট সবার জন্য উন্মুক্ত। এ সময় কাজে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। সকালে দামপাড়া পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবার জন্য তো আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে, অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। চট্টগ্রামে জামায়াতে ইসলামী দক্ষিণ ফটিকছড়ি শাখার প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মপুর আজাদি বাজার ঈদগাহ ময়দানে সম্মেলনে দলটির নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব এবং অপশাসনে জনগণ বারবার হতাশ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জামায়াত নেতাকর্মীরা প্রস্তুত। সম্মেলনে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। বাংলাদেশেও দিনটি পালন করল 8 ফর মেন ফাউন্ডেশন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যালি ও মানববন্ধন করে দিবসটি পালন করা হয়। তারা 7 দফা দাবি জানিয়ে বলেছে, নারীদের কারণে পুরুষরা নির্যাতিত হলেও বিচার পাওয়া যাচ্ছে না। পুরুষদের জন্য নারীর মতো মন্ত্রণালয় চেয়েছেন তারা। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, তাই অধিকারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে সমবেত হয়েছেন একদল পুরুষ, যে অনুষ্ঠানের আয়োজক 8 ফর ম্যান ফাউন্ডেশন নামের একটি সংগঠন। রাজু ভাস্কর্য থেকে শুরু হয় র্যালি। টিএসসি দিয়ে চারুকলা হয়ে জাদুঘরের সামনে এসে শেষ হয় র্যালিটি। এ সময় তারা পুরুষ নির্যাতন বন্ধে নানা স্লোগান দেন। র্যালি শেষে ফের জাতীয় জাদুঘরের সামনে নেন অবস্থান। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি করতে হবে, যেখানে আমরা দেখতে পাবো যে নারী বা পুরুষ বিবেচনায় নয়, মানুষ বিবেচনায় বিচার হবে। এরকম শত শত পুরুষ আছে যারা চাকরি হারায়, সামাজিকভাবে তারা নিষ্পেষিত হয়ে যায় শুধু একটা মাত্র কারণে, নারীর মিথ্যে মামলা দেয়। এই আয়োজনে 3 জন নারীও যোগ দেন পুরুষদের সাথে। তাদের দাবি, নারী পুরুষের সহাবস্থান, থাকবে না কোনো বিভাজন। নারী নির্যাতন বিষয়ক যেসব মামলা আছে সেগুলি দেখা যাচ্ছে যে 95%ই মিথ্যা। এটা কিন্তু সত্যি। নারী কোনো অভিযোগ করলেই গ্রেপ্তারের আইন আছে। তারা আরো বলছেন, পুরুষরা নির্যাতিত হলে খবর রাখে না রাষ্ট্র। নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে আছে সেখানে পুরুষদেরকে রাখা হয়নি। কেউ কেউ দেখতেছি যে হাসি চল করছেন, কেউ কেউ একটু কিউরিওসিটি করছেন, এই যে দেখো এরা পুরুষরা নির্যাতিত হয়েছে, আমরা নির্যাতিত না ভাই। 1992 সালে ওয়েস্ট ইন্ডিজে থমাস অস্টার নামে এক ব্যক্তি আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা করেন। পুরুষের প্রতি বৈষম্য দূর ও ন্যায় বিচারের দাবিতে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 2 সপ্তাহ পর রাজধানীর সিটি কলেজে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। সকাল 7:30 থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ধাপে ধাপে অন্য শ্রেণীর ক্লাস শুরু হবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সে কথাও বলেন তারা। জানানো হয়, শিক্ষার্থীদের সাথে প্রতি মাসে মতবিনিময় করবে কলেজ কর্তৃপক্ষ।
14 দিনের ক্ষতি পোষাতে বাড়তি ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে সিটি কলেজ। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা গেল 4 নভেম্বর ছাত্র বিক্ষোভের জেরে বন্ধ ছিল ক্যাম্পাস। ভালো হচ্ছে, সবকিছু স্বাভাবিক আছে। আমরা ক্লাস আগের মতোই মনোযোগী হয়ে ঠিকঠাক ক্লাস করতে পারছি। ভালো হয়েছে, কিন্তু এতদিন তো আন্দোলন চলছিল, বন্ধ ছিল, তো পড়ালেখা ক্ষতিটা হয়ে গেছে। কলেজ এতদিন বন্ধ ছিল, বাচ্চারা তো একদমই পড়াশোনা করেনি, কিন্তু এখন কলেজগুলো তো আমাদের বাচ্চাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। উৎসবমুখর পরিবেশে ক্লাস শুরু হয়েছে এবং আশা করি মাঝখানে যে সাময়িক সমস্যা সেটা তারা ভুলে গেছে এবং আমরা ভুলে গেছি, এবং আমরা পূর্ণোদ্যমে আবার পাঠদান ও শিক্ষাদান কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। খুব কক্সবাজারের কলাতলী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সেন্ট মার্টিন দ্বীপবাসী। দ্বীপে পর্যটক যাতায়াত নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন তারা। সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দ্বীপের বাসিন্দারা। তাদের সাথে যোগ দিয়েছেন কক্সবাজারের পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরাও। হোটেল মোটেল জোনের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ সাধারণ চলাচলকারীরা। আন্দোলনকারীদের দাবি সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণ ও রাত্রি যাপন নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, তবে এতে কর্মসূচি প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা। দাবি মেনে না নিলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি তাদের। দর্শক, এই ছিল যমুনা নিউজে